প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। প্রিয় দর্শক, গত বছর যখন ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট এয়ার কার্গো ট্রান্সশিপমেন্টটা বাতিল করলো, তখন কিন্তু বাংলাদেশে অনেক আলোচনা সমালোচনার ঝড় বয়েছিল। ব্যবসায়ীরা, স্পেশালি রপ্তানিকারকরা কিন্তু অনেক একটা কনসার্নের মধ্যে তারা পড়েছিলেন যে তারা আসলে এখন কিভাবে মালামালগুলো, বিকজ ইন্ডিয়ান এয়ারপোর্ট ব্যবহার করে, স্পেশালি দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করে কিন্তু অনেকে এক্সপোর্ট করতেন পৃথিবীর বিভিন্ন দেশে, সো স্পেশালি ইউরোপে তাদের খরচটা কম পড়তো। তো যখন বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারত এটা বন্ধ করে দিল সাডেনলি, তখন কিন্তু একটা বড় উদ্বেগের কারণ হয়েছিল। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে বাংলাদেশ তারপরে সিলেট ওসমানী এয়ারপোর্টে এবং চিটাগং এয়ারপোর্টে তারা উদ্যোগ নিল যে এখানে কার্গো হ্যান্ডলিং সিস্টেমটা তারা চালু করবে বা এটারে আরও আপগ্রেড করবে। এবং সাথে তো আমাদের ঢাকা এয়ারপোর্টে এক্সিস্টিং যেটা আছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এবং আমরা জানি যে আমাদের থার্ড টার্মিনাল অনেক বড় টার্মিনাল এবং এটার সাথে একটা বড় কার্গো ভিলেজও এই প্রজেক্টের পার্ট। তো এগুলো চালু হলে বাংলাদেশের ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। কিন্তু যেটা হচ্ছে যে এমার্জেন্সি বেসিসে সিলেটে কিছু ফ্যাসিলিটিস চালু করা হলো এবং চিটাগংয়ে উদ্যোগ নেওয়া হলো, তো সেগুলো যদিও ব্যবহৃত ওইভাবে হচ্ছে না। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আমাদের বর্তমানে যে ক্যাপাসিটিটা আছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তো সেটাও আসলে প্রপারলি ব্যবহৃত হচ্ছে না। তো সেটা একটা ইন্টারেস্টিং কারণ যে আসলে আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটি যদি ব্যবহৃত না হয়, তাহলে নতুন থার্ড টার্মিনাল হচ্ছে ক্যাপাসিটি অনেক বাড়বে, সাথে যদি সিলেট চিটাগং সেটাও চালু করা হয় অনেক ক্যাপাসিটি বাড়বে। তাহলে আসলে বর্তমানেই যদি ব্যবহৃত না হয়, তাহলে ওগুলো কিভাবে ব্যবহৃত হবে? সো এইসব নিয়েই আসলে টিভিএসে আজকে বিস্তারিত একটি রিপোর্ট পাবলিশ হয়েছে যে কেন আসলে আমাদের বর্তমান সক্ষমতাটাও ব্যবহার করতে পারছি না, এটা কি বার্তা দেয়। তো সেটা আমরা জানি যে এয়ারপোর্টে কিন্তু দর্শক, এয়ারপোর্টের কার্গো এটা কিন্তু আসলে ম্যানুফ্যাকচারিংয়ের সাথে রিলেটেড। যদি একটু বলি সংক্ষেপে, যে ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস যদি অনেক ভাইব্রেন্ট থাকে, এখানে এক্সপোর্টার ইম্পোর্টাররা তারা কিন্তু কুইক র ম্যাটেরিয়াল আনে বা একটা স্যাম্পল তারা বিদেশে পাঠায় বা বিদেশ থেকে আনে। সো এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু বেড়ে যায় যদি ম্যানুফ্যাকচারিং সেক্টর ভালো করে। তো এগুলোর সাথে আসলে আমাদের ওভারঅল ইকোনমি, ম্যানুফ্যাকচারিং সেক্টর জড়িত কিনা, যে আমাদের এয়ারপোর্টে কার্গো হ্যান্ডলিংটা কমে যাচ্ছে কেন। তো এগুলো নিয়েই আমরা আলোচনা করব। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট কামরান সিদ্দিকী। দর্শক, কামরানের সাথে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। কামরান, স্বাগতম আপনাকে। এই যে আসলে যে রিপোর্টটা যে আমাদের বর্তমান ক্যাপাসিটিটাই ব্যবহৃত হচ্ছে না, 30-40% কম আছে, তো এটার কারণটা কি? আমরা তো একটা ভয়ে ছিল যে এগুলো কি হবে, ফ্রেইট অনেক বেড়ে যাবে, কিন্তু সেটাই ব্যবহৃত হচ্ছে না, কি কারণ? ধন্যবাদ আপনাকে। এটা আসলে এক ধরনের সিগন্যাল দিচ্ছে যে আমাদের ওভারঅল অর্থনীতির যে স্লোডাউন, যেমন লাস্ট 6 মান্থের বেশি, প্রায় 7 মাস ধরে কিন্তু এই চলমান অর্থ বছর, যেটা 26-27 অর্থ বছর, 25-26 অর্থ বছর, এখানে প্রায় অ্যারাউন্ড 2% এক্সপোর্ট ডাউন আমাদের যে কার্গো এক্সপোর্ট হয়। তো এই কার্গো এক্সপোর্ট না আমাদের, এটা কি আপনি বলছেন যে গার্মেন্ট এক্সপোর্ট? না, এটা টোটাল কার্গো এক্সপোর্ট, টোটাল কার্গো এক্সপোর্টই অ্যারাউন্ড 2% ডাউন। তো আমাদের, আপনি জানেন যে অ্যারাউন্ড 81 থেকে 85% হচ্ছে গার্মেন্টস। সো আসলে মেজরিটি কিন্তু গার্মেন্টস এর মধ্যে। তো এর কারণেই যে এই মেইন কারণ হচ্ছে যে এখানে আমাদের এয়ার কার্গোতে যে ডাউনফল, এটাই মূল কারণ যে আমাদের এক্সপোর্ট। পোশাক রপ্তানির সাথে এটা কি ভাবে জড়িত? না, অবশ্যই, যেহেতু মূল এক্সপোর্টের মেজরিটি 80%-এর বেশি পোশাক, সো এটা অবশ্যই সেখানে। এবং একটা কারণ বলা হচ্ছে যে আমাদের যারা সেক্টর ইনসাইডাররা বলছে যে এই সিজনে এমনিতে একটু কার্গো মানে ডাউন থাকে, মানে আরএমজির চাহিদাটা কম, কিন্তু ওভারঅল যে গ্লোবাল ইকোনমি, রিসেশন, সব মিলিয়ে হচ্ছে যে চাহিদা কম থাকার কারণে তাদের হচ্ছে যে এখন এটা একটা প্রভাব এখানে কার্গোতে আমরা দেখতে পাচ্ছি। এই যে চাহিদা কম থাকা, আপনি সেটা কি আমাদের গার্মেন্ট এক্সপোর্টের ডেটা কি বলে সেটা? এখানে আমাদের টোটাল
এক্সপোর্টের মানে আমাদের ধরেন প্রতিদিন যদি আমরা আগে যেটা দেখতাম যে 600 থেকে 700 টন পার ডে আমাদের টোটাল এক্সপোর্ট হয়, যেটা মানে ঢাকা এয়ারপোর্ট থেকে। ঢাকা এয়ারপোর্ট যেটা এখন মানে নর্মালি আগে 750 থেকে 850 বা 900 পর্যন্ত হতো, এখন সেটা 500 থেকে 600-তে নেমে এসেছে। তো অ্যারাউন্ড ধরেন টোটাল 30 থেকে 40% ডাউন আছে টোটাল এক্সপোর্টের ভলিউমটা। রাইট। তো এখানে আপনি ওই যে যেটা বলছিলেন যে আমাদের গার্মেন্ট এক্সপোর্ট কিন্তু গত 6 মাস ধরে টানা কিন্তু আপনি নেগেটিভ গ্রোথে আছে, কনজিকিউটিভ 6 মান্থস। এবং আমরা যদি জুলাই টু জানুয়ারির যে 7 মাসের ডেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো পাবলিশ করেছে, তো সেখানে আমরা দেখছি যে ওভারঅল এক্সপোর্ট কিন্তু নিয়ারলি 2% নেগেটিভে আছে, যেটা কিন্তু বাংলাদেশে আসলে এত মাস ধরে টানা নেগেটিভ। তো সেটা কিন্তু আসলে আমরা সমসাময়িক কালে এরকমের দেখিনি। 1-2 মাস ডাউন হয়, আবার সেটা রিভাইভ করে, কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে নেগেটিভ, তো সেটার সাথে কি এই যে এয়ারপোর্টে কার্গো হ্যান্ডলিংটা কমে যাওয়া, কার্গোটা, সেটার সাথে কি রিলেশন পাচ্ছেন আপনি? অবভিয়াসলি টোটাল তো যেটা বললাম অ্যারাউন্ড 2, কিন্তু গার্মেন্টস আরেকটু বেশি, অ্যারাউন্ড 2.5% হচ্ছে শুধু আরএমজিটা। তো এটার ইম্প্যাক্ট আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে যে আসলে যখন ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিয়েছিল, তখন হচ্ছে যে আমাদের ওভারঅল যদি আমরা ধরি এখনকার ক্যাপাসিটিতে খুব বেশি খালি থাকার কথা না এয়ারপোর্টের যে ক্যাপাসিটি আছে, মানে থার্ড টার্মিনাল ছাড়া সেকেন্ড এবং ফার্স্ট টার্মিনালে। কিন্তু আমরা দেখতে পাই যে যখন মাঝে মাঝে যখন ফুল ফ্লেজে যখন কার্গো অপারেশন হয়, তখন কিন্তু অনেক পণ্য বাইরে পড়েও থাকে। কিন্তু আমরা যখন ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল, আমাদের ব্যবসায়ীরা তখন হাউকাউ শুরু করলো যে তাদের আশঙ্কা যে এবং দাম বেড়ে যাওয়ার একটা শঙ্কা তৈরি হলো। তখন সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারা আশা করছিল যে এই ক্যাপাসিটিগুলো আমরা অন্যান্য এয়ারপোর্টে কিভাবে করতে পারি, যেহেতু থার্ড টার্মিনালেরটা এখনও চালু হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটে যখন শুরু হলো, প্রায় 4-6 মাসের মতো করে তারা বন্ধ করে দিল। বন্ধ করলো তারা একটা কান্ট্রিতে বেসিক্যালি তারা এক্সপোর্ট স্পেনে যায়, সেটা প্রায় 2000 টনের মতো কার্গো অপারেট করে। কি ধরনের পণ্য? ওখানে এগুলো আরএমজি, কারণ হচ্ছে ওখানে আসলে অন্য কোনো এগ্রি যে প্রোডাক্ট বা পেরিশেবল যে আইটেম, এগুলো করার মতো কোনো ক্যাপাসিটি নাই আমাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা করার পরে তারা বন্ধ করে দিল। ওখানকার লোকাল বিজনেসম্যানরা বলছে যে আমাদের এখানে অন্যান্য এগ্রিকালচারের জন্য যে প্যাকেজিং ফ্যাসিলিটি থাকা দরকার, সেটা সেখানে নাই। তো এটা একটা, আপনি যে কোশ্চেনটা করলেন, এর প্রভাবটা কি? প্রভাবটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিমান্ড কমে যাওয়ার কারণে চালু করার পরেও কিন্তু তারা ওখানে করতে পারলো না, মানে হাফ ডান বলা যাবে তাদের প্রিপারেশনটা এয়ারপোর্টের। এখানে এই জিনিসটা যে ফ্যাসিলিটি গ্রো করা, এটা কিন্তু শুধু আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রির হাতেও নাই। এটা হচ্ছে যে যদি এগ্রিকালচার মিনিস্ট্রি, আমাদের একমাত্র এই ধরনের ফ্যাসিলিটি শ্যামপুরে আছে, ঢাকার আর কোথাও নাই। তো এটা যদি করতে হয় তাহলে শ্যামপুরে থেকে লাভ কি? শ্যামপুরে থেকে আপনি শুধু ঢাকায় করতে পারছেন, কিন্তু যদি আপনি অন্যান্য এয়ারপোর্টে, যেটা আপনার উদ্দেশ্য ছিল যে বোঝা হালকা করার জন্য ডিসেন্ট্রালাইজ, সেটা তাহলে তো আপনাকে ওইসব জায়গায় এইসব ফ্যাসিলিটিও গ্রো করতে হবে, চিটাগং বা সিলেট, কিন্তু সেটা না করে আমরা শুরু করলাম। তো এখন আসল বিষয় হচ্ছে, যদি আমার ওভারঅল ক্যাপাসিটি বাড়ালাম, কিন্তু ক্যাপাসিটি বাড়ানোর জন্য তো ফ্যাসিলিটি গ্রো করে দিতে হবে, সেটা না করলে কিন্তু এটা খালি পড়ে থাকবে, যেটা আমরা দেখলাম যে শুরু করেও বন্ধ হয়ে গেল। চিটাগং এর কি অবস্থা? চিটাগংয়ে এবার একটা, যখন ট্রান্সশিপমেন্টের পরপরই একটা প্রজেক্ট নেওয়া হয়েছে 70 কোটি টাকার, তো এটা আসলে কোনো খুব একটা অগ্রগতি হয় না। বেসিক্যালি যাদেরকে কাজ দেওয়া হলো কন্ট্রাক্টররা, তারা হচ্ছে যে ইলেকশন কজ বা পলিটিক্যাল যে এখানে ট্রানজিশন যাচ্ছে দেশে, সেগুলো তারা ওইভাবে কোনো প্রোগ্রেস দেখায় নেই। তো এখন ওরা এয়ারপোর্ট অথরিটি বলছে যে আমরা আশা করছি এখন আস্তে আস্তে সেটা বাড়বে, কিন্তু বাড়লেও আসলে কতটা আমরা কাজে লাগাতে পারবো, প্রশ্ন হচ্ছে এটা। আপনি থার্ড টার্মিনাল, যদি এই যে নতুন সরকার, বিএনপি যে সরকার গঠন করলো জনাব তারেক রহমানের নেতৃত্বে, তো আপনার থার্ড টার্মিনাল তারা এটা তো রেডি, এটারে চালু করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখলাম যে তারা মন্ত্রিসভা গঠনের 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে তারা মুভ করেছে। থার্ড টার্মিনালের কার্গো ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা কেমন? আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটি হচ্ছে বছরে 2 থেকে 2.5 লাখ টন, কিন্তু থার্ড টার্মিনাল এটা ডাবল হয়ে যাবে, 5 লাখ টন। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। এখনই ধরেন যে আমাদের এই 2-2.5 লাখ টনের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের 30-40% কম হচ্ছে। তো এটা যখন ডাবল হয়ে যাবে থার্ড টার্মিনাল চালুর সঙ্গে সঙ্গে, সো তখন আসলে যদি আমার ক্যাপাসিটি করে রাখলাম,
মানে আপনি একটা বিল্ডিং করে রাখলেন, ভাড়া দিবেন, বাট ভাড়াটে নাই, তো ওই বিল্ডিং ম্যানেজমেন্টেও তো আপনার একটা অপারেটিং খরচ যায়, লস হবে। Right. সো সেরকম আমাদের যদি এই চাহিদাটা না থাকে, তাহলে আসলে এই থার্ড টার্মিনাল চালুর পরে এটা তো ধরেন যে কার্গো সিস্টেমটা একটা বোঝা হতে পারে। রাইট, কি বলে এই ব্যাপারে? এটা আসলে যদি আমরা আমাদের এখানে যদি আমাদের যে বোঝাই যাচ্ছে যে আমরা এই ক্যাপাসিটি ফুলফিল করতে পারবো না, কারণ আমাদের এত ভলিউমে কিন্তু হয় না। তো সেজন্য আমাদের প্রথম কাজ হবে যে আমরা আমাদের এক্সপার্টরা বলছে যে আমরা যে রিজিওনাল ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি যদি গ্রো করতে পারি, আমাদের এখান থেকে যদি নেপাল, মানে যেমনটা আমরা ইন্ডিয়া থেকে নিতাম, করি, আমরা যদি নেপাল, ইন্ডিয়া, ভুটান, ইভেন আমাদের যে ইন্ডিয়ারও যদি আশেপাশে যে কান্ট্রিগুলো, সেভেন সিস্টার, এরা কিন্তু আমরা যদি এদেরকে অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের একটা ফুল ক্যাপাসিটি বাড়বে, রেভিনিউ বাড়বে। বাট আমাদের এখানে মূল সংকট হচ্ছে যে আপনি জানেন কেন আমরা ইন্ডিয়া হয়ে যেতাম, কারণ আমাদেরই প্রাইস বেশি, আমাদের এক্সপোর্টাররা ইন্ডিয়া দিয়ে করলে বেশি কম খরচ হতো, এখানে বেশি ঢাকা এয়ারপোর্ট। তো আমরা যদি বাইরের প্রতিবেশীদেরকে অ্যাট্রাক্ট করতে চাই, তাহলে অবশ্যই সেই ফ্যাসিলিটি এখানে দিতে হবে। মানে স্পেশালি খরচের ব্যাপারে তার ধরেন যে নেপাল নিশ্চয়ই তারা এটা করে, হয়তো কলকাতা এয়ারপোর্ট বা দিল্লি এয়ারপোর্ট দিয়ে করে, তো তারা যদি সেখান থেকে খরচ বাংলাদেশে কম হয়, সেক্ষেত্রেই তারা এখানে আসতে পারে, এটাই বিষয়। এক্স্যাক্টলি, এটাই করতে হবে। যদি সেটা আমরা করতে পারি, তাহলে হচ্ছে যে আমরা এখানে এটাকে ফুল ক্যাপাসিটি ইউজ করতে পারবো। এই যে আপনার ধরেন যে যেহেতু চাহিদা অনেক কম, তো আপনারা এখন ফ্রেট কস্টও কি কোন লেভেলে আছে এখন? এই মুহূর্তে যেমন আমাদের একটা মূল ডেস্টিনেশন হচ্ছে ইউরোপ রিজিয়ন হিসেবে, আপনি জানেন ইউরোপে সবচেয়ে বেশি আমাদের আরএফজি এক্সপোর্ট হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে $2 থেকে $3 পার কেজি এখন ফ্রেট কস্ট, যেটা বছরখানেক আগেও 4 পর্যন্ত ছিল, 1.5 বছর আগে। তো এটা এখন কম, সবাই বলছে যে যেহেতু ডিমান্ড কম, এটা এই মুহূর্তে কম, কিন্তু আবার ডিমান্ড হলেও হয়তো আরেকটু বাড়তে পারে। আচ্ছা, ওকে। আপনার এটার ক্ষেত্রে ধরেন যে এখন নতুন সরকার কীরকম কি ভাবছে, আপনার নতুন মিনিস্টারের সঙ্গে আপনার কথা হয়েছে, তারা কি বলছে? আমরা এটা দিয়ে শেষ করব। আপনি জানেন যে আমাদের থার্ড টার্মিনালের যে কার্গো ভিলেজটা, এটা ওভারঅল থার্ড টার্মিনাল নিয়ে তো একটা জটিলতা আছে, অপারেটর নিয়োগ নিয়ে। তো সরকার এসেই প্রায়োরিটি দিচ্ছে যে থার্ড টার্মিনাল যাতে চালু হয়ে যায় এবং মূলত প্যাসেঞ্জার ফ্যাসিলিটিটা চালু হবে। কিন্তু এখানে কার্গোর প্রবলেমটা ভিন্ন। কার্গোর শুরুটা এত বিশাল কার্গো ভিলেজ, কিন্তু এখানে বেসিক্যালি যারা এই প্রজেক্টটা করেছিল, একটা কনসোর্টিয়াম, এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম, এখানে জাপানিজ কোম্পানি আছে, এখানে স্যামসাং আছে সাউথ কোরিয়ার। ওরা আমাদের থার্ড টার্মিনালটা হ্যান্ড ওভার করার কথা ছিল, ওইটা কার্গো ভিলেজটা জানুয়ারিতে হ্যান্ড ওভার করার কথা ছিল, কাজ শেষ এই বছর জানুয়ারি, 24 জানুয়ারি। কিন্তু এই লং টাইম কিন্তু আমরা বুঝে নিতে পারি নাই, যেহেতু আমরা বুঝে নিতে পারার কারণে হচ্ছে যে এই যে খরচটা, এখানে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতো খরচ, মেনটেনেন্স কস্ট, তারা নিজস্ব এটা চার্জ করেছে আমাদের সরকারকে, সিভিল এভিয়েশনকে। তখন বাট আমাদের সরকার দিতে রাজি হয় না সিভিল এভিয়েশন, এই টাকাটা এক্সট্রা। এটা নিয়ে আবার ডিসপিউট হয়েছে, তারা ইন্টারন্যাশনাল এখানে মানে এক ধরনের সালিসি বোর্ড বসিয়ে, সেখানে তারা ওই দিন রায় দিয়েছে যে 1,000 কোটি টাকার বেশি আমাদেরকে দিতে হবে, বাট এটা আবার আরবিট্রেশনে যাবে। এই জটিলতার কারণে বেসিক্যালি কার্গো ভিলেজটা আইডল পড়ে আছে। তো এখন সরকার এটা, আশা করি এটারও আমাদের অনেক এক্সপার্টরা বলতে চায় যে এটা সরকারের উচিত হয় না, উচিত ছিল যে টাকাটা দিয়ে দেওয়া তাদেরকে, যেহেতু তারা এক্সট্রা কাজ করেছে। তো আশা করি নতুন সরকার এটা মনে হচ্ছে পজিটিভলি মুভ করবে, যাতে প্রবলেমটা দ্রুত সলভ হয় এবং আমরা দ্রুত কার্গো অপারেশন করতে পারি। ওকে, কামরান সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম রিপোর্টটি নিয়ে বিস্তারিত এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।